জুয়া খেলা, আধুনিকতার নামে নগ্ন স্বেচ্ছাচারীরা, সন্তান ভর্তির বাবা মায়ের লাঞ্ছনা, আর এই যুগে শকুনিদের পাশা খেলা। পাশা খেলা? হ্যাঁ বন্ধু, যে খেলা দাপর যুগে শুরু হয়ে এই কলিযুগ রমরমিয়ে চলছে, সেই খেলার বিরুদ্ধে চলবে তোমার প্রতিবাদ, প্রতিরোধ, আর জীবন নাটকের শেষ অঙ্কে নেবে প্রতিশোধ, চরম প্রতিশোধ। বুঝলে কিছু? বুঝলাম। কি বুঝলে? বুঝলাম ফানুসকে আকাশে উড়িয়ে সবাই আনন্দ পেতে চায়, কিন্তু ওই ফানুস আকাশে কতক্ষণ থাকতে পারবে তা কেউ জানে না। ও, তার মানে আমি একটা যোগ্যতাহীন আকাশে ওরা ফানুস? ওহ, আমি তা বলিনি মশাই। তুমি যা বলেছ তার মানে ওটাই দাঁড়াই বকুল। কথাটা তুমি গায়ে পড়ে নিলে আমার কিচ্ছু করার নেই। আসলে আমি গায়ের অপবিত্র বান্ধবী মেয়ে তো, তাই কি বলতে কি বলে ফেলেছি। ও, তাহলে তোমার কাছে দাঁড়ানোর যোগ্যতাও আমার নেই। বেশ, আমি চলে যাচ্ছি। কোথায় যাচ্ছে মশাই? তোমাকে যে আমার অনেক কথা বলা যাচ্ছে। কি বলবে? যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সব দিলাম তোমায়, আমি দিলাম তোমায়, তুমি নেবে কি আমায়, দেখে নেবে কি আমায়। যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সব দিলাম তোমায়, আমি দিলাম তোমায়, তুমি নেবে কি আমায়, দেখে নেবে কি আমায়। যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল। জমিদার প্রথা বিলুপ্ত হয়েছে 1962 সালে। বেশ কিছু মানুষের মধ্যে জমিদারি চাঞ্চল্য গর্ব অহংকার আজও বর্তমান। ঠিক ঠিক তেমনি রাজা মজনু, শ্রীফানাথ, রানী চন্ডিদাসের প্রেম পর্ব অনেক আগে শেষ হয়ে গেল, তাদের অদম্য সমেত বয়ে চলেছে এদেশের এক শ্রেণীর যুবক যুবতীর মধ্যে। তাদের ভাষায় বর্তমান প্রেমের সংজ্ঞা প্রেমিক প্রেম অফ মাইন্ড। এতে হাসির কি রয়েছে? কথাটা যে বা যারা বলেছে তারা নিশ্চয় মিথ্যে কথা বলেনি। আরে তাছাড়া তুই প্রেম করতে পারিস নি বলে অন্য কেউ প্রেম করবে? তোর গায়ে তো দাওয়া কিসে যে ছোটা? প্রেম তো বর্তমান যুগধর্ম। ভালো করে তাকিয়ে দেখ, সিনেমা, যাত্রা, নাটক, থিয়েটার, উপন্যাস থেকে শুরু করে বাংলার পথ ঘাট, মাঠ, শপিং মল, সর্বত্র তো প্রেমের ছড়াছড়ি। তাই সেই প্রেমময় জগৎ সম্বন্ধে তোর মতো বেরসিক মানুষের তো কোনো কথা বলাই উচিত নয়। আরে আমি খাইলে বলে যে অন্য কেউ খাবে না, এই স্বার্থপরের দিনে চলিস না দাদা। আরে পদে পদে হতট খাবি। ক্ষমা করেছে ম্যাডাম, আর আপনিও ক্ষমা করুন স্যার। আপনাদের প্রেমের রাজত্বকালে যে অপরাধীকে প্রবেশ দিয়েছে এটা আমার জানা ছিল না। এবার জানা হলো তো? আশা করি এরপর আর মূর্খের মতো ডিস্টার্ব করবি না। যা যা যা, যা তুমি যা। যথাদেশ ম্যাডাম, কিন্তু আমার যে একটা কথা জানা ছিল। কি 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 কথা? তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। আপনাদের এই সস্তা প্রেমের শেষ পরিণতি কি? সস্তা প্রেম মানে? তুই কি আমাদের অমর প্রেমকে উপহাস করছিস রফিক? না স্যার, আমি শুধু বলতে চাই স্বর্গে প্রেম করার জন্য এদেশে সরকার অনেক পবিত্র জায়গা করে দিয়েছেন, যে উদ্যান, পার্ক, শপিং মল, ডিস্কো থেকে ইত্যাদি। সেসব জায়গা ফেলে এই পুকুর ঘাটে প্রেমটা বড় সস্তা মনে হচ্ছে না? মোটেই না। আরে কলসি কাকে নদীর ঘাটে কিংবা কদম তলায় এই স্বর্গীয় প্রেমের সৃষ্টি করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ আর প্রেমময়ী শ্রী রাধা। সেজন্য তো কৃষ্ণের বিরহে রাধাকে সারা জীবন কাঁদতে হয়েছিল। কিন্তু আমি কাঁদবো না রে ছোট্টা। শত অভাব অনটনের মধ্যে আর অভাব অনটনের মধ্যে কষ্টে পড়ে আজ আমি অগ্নিদগ্ধ জীবন্ত লাশ। তোদের আর কোনো দুঃখ কষ্ট আছে রে ছোট্টা যে আমাকে হারাবে? তাই তো শত অভাব অনটন জেনেও আমি ভাস্করকে ভালোবেসেছি। ওকে নিয়ে আমি গড়ে তুলবো দুঃখ কষ্ট হাসি কান্নায় মোড়া একটা সুখের স্বর্গীয় সংসার। আর সেই সুখ স্বয়ং ঈশ্বর কেড়ে নিতে পারবে না দাদা। ঈশ্বর
নেই রে ভাস্কর, সারা জীবন যত দুঃখ কষ্ট কেটে গেল। এই দুঃখ আমি কতটা গোছাতে পারবো তা জানি না আপনি। তবে তোরা দুই ভাই যে স্নেহ ভালোবাসা তোকে বড় করে তুলেছিস, আমার বাড়িতে তার বিন্দু মাত্র অভাব হবে না। তা আমরা জানি ভাই, কিন্তু আমাদের অবস্থা তোমার তো অজানা নয়। অসীম বেকার, আমি এখন পঙ্গু অসহায়। তাতে কি হয়েছে বড়দা? আমি তো বিয়ে করবো বকুলকে, আর আমাদের বিয়ের সঙ্গে আপনাদের অবস্থা কোনো সম্পর্ক নেই। কিন্তু তোর মা এই সম্পর্ক মেনে নেবে তো? যেহেতু যৌতুক দেওয়ার কোনো আমাদের সাধ্য নেই। সেটা আমার উপরে ছেড়ে দেওয়া। আশা করি আমি আমার মাকে যৌতুক দিয়ে নয়, তার বৌমা দিয়ে সন্তুষ্ট করতে পারবো। একান্তই যদি না পারো, তাহলে আমি তার পায়ে ধরে বলবো, মাগো, ভাস্করের মতো উদার মহান সন্তানের মহিমসীমা আপনি। দয়া করে আমার বকুলকে পুত্র বধূ হিসাবে গ্রহণ করুন। আমার মতো এক পঙ্গু অসহায় মানুষকে ভগ্নের দায় থেকে উদ্ধার করুন মা, উদ্ধার করুন। না বড়দা না, আমি আপনাকে দেবতার মতো শ্রদ্ধা করি, আর সেই দেবতার মাথা এত সহজে আমি নত হতে দেব না। আমার মা আমার কাছে যেমন স্বর্গাদপি করিয়সী জননী, তেমনি আপনিও আমার কাছে পিতৃতুল্য ভগবান। আর আপনাদের দুজনকে অসম্মান করে আমি সুখী হতে পারবো না বড়দা। আর সুখী হতে চাইও না, সুখী হতে চাইও না। ছেলেটা গরিব হতে পারে, কিন্তু শিক্ষা বিবেক মনুষ্যত্বর বিচারী ও যেন রাজার রাজা। নিন্দুক বাদে এই গ্রামে সবাই সেই কথা বিশ্বাস করে দাদা, কিন্তু সেই রাজার সামান্য সম্মান যদি আমরা দিতে না পারি, পারবো ততদিনে নিশ্চয় আমার এই অঙ্গহানির ক্ষতিপূরণের টাকা দাও। তার মানে এই টাকা কোনো আজও আশ্বাস পাইনি। আশ্বাস নয় মিস্টার দাস, বিশ্বাস থেকে বলছি, ওই টাকা আপনি কোনোদিনই পাবেন না। কিন্তু কেন কর্মরত অবস্থায় একজন শ্রমিকের দক্ষতা নাই, একটা হাত কাটা গেল। নিজের মধ্যে নইলে হাজার হাজার শ্রমিকের মধ্যে আপনার হাতটাই বা কাটা গেল কেন? বাহ বাহ ম্যানেজার বাবু, কিভাবে হাতটা কাটা গেল আপনারা ভালো করে জানেন। এখন মিথ্যার বেসাতি করে ক্ষতিপূরণের টাকাটা ফাঁকি দিতে চাইছেন। সেখানে মিথ্যার বেশি করতে হবে কেন? ওই ক্ষতিপূরণের টাকা পাবেন না, এটাই শেষ কথা। কারণ কারখানাটা কারবার, দান সত্য তো নয়। আমার দাদা আপনার দানের আশা করে না, আপনারা শুধু তার ন্যায্য পাওনাটা দেবেন। দেবো, নিশ্চয়ই দেবো, তবে নগদে তো হবে না। তোমার দাদার পরিবর্তে তোমাকে একটা চাকরি দিতে পারে। ওর চাকরি দরকার নেই ম্যানেজার বাবু, আপনি বলুন আমার ভাই অসীমের জন্য একটা। হবে না মহিম বাবু, আপনি তো জানেন যে বর্তমান বাজারে ছেলের চেয়ে মেয়ের দাম বেশি। তার উপর বর্তমানে ছেলেদের কোনো পোস্ট খালি নেই, শুধুমাত্র একটা মহিলা পেয়ে। আরে ডাক্তার, আমার জন্য আপনাকে চাকরির উমেদারি করতে হবে না। তার মানে পরে দাদা ন্যায্য পাওনাটা দিয়ে দেবেন, নইলে আসুন। তার মানে তুমি চাকরি করবে না? বেশ, করতে হবে না। তুমি তো ভালো অভিনয় করতে পারো, তার উপর সুন্দরী। যদি চাও তো সিনেমায় কোনো হিরোইনের চান্স করে দিতে পারবে। আপনি এখান থেকে যাবেন না, আমাদের অন্য ব্যবস্থা করতে হবে। তার মানে আপনি আমায় অপমান করছেন? সম্মান পাওয়ার মতো কোনো কাজ আপনি করেননি ম্যানেজার বাবু। আপনি উল্টে আমাদের দারিদ্রতাকে নিয়ে উপহাস করেছেন। আমি সত্যি সত্যি আপনার বোনের জন্য একটা আমার জন্য চিন্তা না করলে চলবে। আপনি এখন দয়া করে আসুন, দয়া করে আসুন। সে তো আসবোই, তবে কাজটা আপনারা ভালো করেন না। ঠিক আছে, আমাদের মালিককে গিয়ে তাহলে এই কথাই বলি। হ্যাঁ বলবেন, আরো সেই সঙ্গে জানিয়ে দেবেন যে ক্ষতিপূরণের 1 লাখ টাকা না দিলে আগামী সোমবার থেকে শ্রমিক ধর্মঘট হবেই হবে। ভাগ তুলে নিতে হবে। কারণ বাড়িতে সুন্দরী যুবতী বোন থাকলে দাদারই বেশি অহংকার ভালো হয়। বুঝতেই তো পারছে দিনকাল খুব খারাপ, বলা তো যায় না কখন কি ঘটে যায়। না ঘটবেই বলছি না, তুই ঘটতেও তো পারে। শয়তানটা স্বয়ং দৃষ্টি পড়েছে বকুলের উপর। ওই নাদানো ছেলেকে কাজ পাইয়ে দিতে চাইছে। তাই যদি হয়
নিয়ে ওদের বিছানে ফাঁদে পা দিস না। তার চেয়ে আমি বরং চাকরিটা নিয়ে নিই দাদা, তাতে এত অভাবের সংসারটা তো চলবে। বকুল কি বলছিস তুই? কি বলছি দাদা, কি বলছি? তোমার এই অসহায় অবস্থা, ছোট্ট বেকার, তাহলে আমার সংসারটা চলবে কি করে? কি খেতে দেবো তোমাদের? ছাই মুঠো মুঠো ছাই। ওরে বকুল, আমি যদি চাকরি না পাই, সত্য দুটো হাত আছে, মেঝে চলে বছর কাটবো, মাছ বলবো, রিক্সা টানবো, তবু মনে সম্মান বিকে দিয়ে অসম্মানের রাখবো খাবো না গো, অসম্মানের রাখবো খাবো না। আমি এখনো মরে যাইনি রে উচিত। তুই আমার শিক্ষিত ভাই হয়ে মন বইবি, রিক্সা টানবি, আমার একটা হাত চলে যেতে পারি, কিন্তু এই একটা হাতেই আমি যে কোনো কাজ করতে পারবো। আর একান্ত যদি না পারি, তবে রাস্তার মোড়ে গিয়ে হাত পেতে বলতে তো পারবো। ওগো ওগো দিন দরদি মানুষের দল, তুই এ অসহায় ভক্ত দাদা মানুষটাকে দুটো পয়সা ভিক্ষা না না। পথে যেতে যেতে একটু দাঁড়ানা, দয়া করে বাবু কিছু ভিক্ষা দাও। পথে যেতে যেতে একটু দাঁড়ানা, দয়া করে বাবু কিছু ভিক্ষা দাও না। পথে যেতে যেতে একটু দাঁড়ানা, দয়া করে বাবু কিছু ভিক্ষা দাও না। পথে যেতে যেতে একটু দাঁড়ানা, দয়া করে বাবু কিছু ভিক্ষা দাও না। চিৎকার করছে, ওরে কি আছিস, ওকে বলে দে। শুধু ভিক্ষা নয়, আজ দুপুরে ওজনের বাড়িতে খেয়ে যাই, আজকে দিনে বাড়ির দরজা থেকে কেউ যেন অভুক্ত অবস্থায় ফিরে না যায়। যাবে না বাবা, যাবে না। তোমার আর মায়ের আশা পূর্ণ করতে এ বাড়ি থেকে আজ আমি কাউকেই না ফিরে যেতে দেবো না। শুধু শুধু আমাদের কথা বলছিস কেন বাবা? আদর্শ যেমন আমাদের সন্তান, তেমনি তোদেরও তো ভাই। আর আমাদের সকলের মিলিত প্রচেষ্টা দিত এই রতনপুর গ্রামের গৌরব একজন পাশ করা ডাক্তার। তাই আজকে বাড়িতে ফিরছে বলে এ বাড়িতে আনন্দ উৎসবের কোনো ত্রুটি আমি রাখিনি বাবা। তুই ঠিকই বলেছিস, আদর্শ সাফল্যে আজ আমরা মেতে উঠেছি ঠিকই, কিন্তু তুই না থাকলে সে কোনোদিনই ডাক্তারই পাস করতে পারতো না। আদর্শের জন্য তো রাজপথে না বাবা না, মানুষ পড়াশোনা করে বড় হয় তার ঈশ্বর প্রদত্ত প্রতিভায় কারো দয়াদারি নয়, তাই আদর্শ ডাক্তারি পাস করেছে। তোর মতো রামচন্দ্র তুল্য বড় দাদা দয়ায়, আর বিবেক যদি কোনোদিন কিছু করতে পারে সেটা তোর দয়াতে পারবে। না বাবা না, বড় দয়া দাক্ষিণ্য নয়, বড় দাদা হিসেবে ছোট ভাইদের প্রতি আমি আমার কর্তব্য করেছি মাত্র। সেই কর্তব্য পালন করে এবার তিনি নোবেল প্রাইজ পাবেন, যা রতনপুর গ্রামে স্বামীকে পেয়েছে। তার মানে কি বলতে চাও তুমি? আমাকে বলতে হবে কেন? এই গ্রামে প্রতিটি বাড়ির দিকে তাকালে তুমি দেখতে পাবে যে তোমার মতো অনেক দাদাই অনেক আত্মত্যাগের বিনিময়ে ভাইদের উচ্চ শিক্ষিত করে চাকরির ব্যবস্থা করে দিয়ে নিজের বউ ছেলে নিয়ে পথে পথে ভিক্ষে করছে, নয়তো রাস্তার পাশে পড়ে কুকুরের সঙ্গে অত্যাহারে অনাহারে দিন কাটাচ্ছে। না বৌমা, আমার আদর্শ বিবেক মঙ্গল গ্রহের নয় বাবা, এই
গ্রামে জন্মেছি, তাই এই গ্রামের দূষিত বাতাসে তারা তাদের মানুষ থেকে অমানুষ হতে বেশি দিন সময় লাগবে না। তুমি কি জ্যোতিষীর মতো ভবিষ্যৎবাণী করছো বলো? সব বুঝেও উটের মতো কষ্ট পেয়ে বাড়িতে মুখ বুঝে যেটা না বোঝার ভান করছো, সেটাই আমি সহজ সরল বাংলায় তোমাকে বুঝিয়ে দিচ্ছি। তুমি তো অল্প বিদ্যা ভান করি বলা, তাহলে এত বাঁকা কথা কোথায় কার কাছ থেকে শিখলে? এই দত্তবাড়ির বউ হয়ে এসে তোমার কাছে। What? তুমি আমার অপমান করছো? না, তুমি নিজেই নিজেকে অপমান করছো। গোলা, তোমার মতো এক সহজ সরল মেয়ের কাছ থেকে এমন কুটির মন্তব্য আমি আশা করিনি। তোমার মতো শিক্ষিত স্বামীর কাছে আমি কি আশা করেছিলাম যে সামনে দুর্দিন আসছে দেখো তুমি আনন্দে দিশাহারা হয়ে একেবারে পাগলা ভোলার মতো ধেই করে নাচবে? ওমা, তোমার কথা মানব না মানলো আমি মানছি মা, কিন্তু কি করা যাবে বলো? এই 51 সংসারী এটাই তো ভবিতব্য। তবু আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার মানুষ সেই ভবিতব্যকে খণ্ডন করতে পারবে। যে যত বড়ই মনে ঋষি হোক, তার পশ্চিম থেকে সূর্য তোলা তপস্যা কোনোদিনও সার্থক হয় না বাবা, আর আপনার ছেলেরও তা কোনোদিনও হবে না বাবা। মরার আগে ভূত না হয়ে যাও, বাজারটা নিয়ে গিয়ে রান্না করো। আদর্শ হয়তো এক্ষুনি এসে পড়বে, তাছাড়া আরো 5 জন নিমন্ত্রিতদের পাতে ভাত দেওয়ার জন্য তোমাকে ভাবতে হবে না। যতদিন এই বাড়িতে বিনা মাইনে এই দাসীবাদী আছে, ততদিন এই বাড়িতে কেউ কোনোদিন উপোস করে থাকতে পারবে না, কোনোদিনও না। বলো। আমার কথার দাম না থাকলেও আমি কিন্তু চাকরানির কথায় ফাঁকি দিই না। তাই গরিবের কথা বাসি হলেও একদিন কিন্তু মিষ্টি লাগবে। তেমনি আমার কথাগুলো কিন্তু একদিন তোমার কাছে মূল্য পাবে। আর যেদিন তুমি দেখবে তোমার চারপাশে তুমি ছাড়া আর কেউ নেই, কেউ না। বাবা, এ কোন ঝড়ের পূর্বাভাস দিয়ে গেল মানব? বাবা, বাবা, তুমি কি আমার উপর বিশ্বাস হারিয়েছো বাবা? তুমি তো জানো যে তোমার মানব এই সংসার সমুদ্রে যে কোনো সুনামির কবল থেকে এই সংসারকে রক্ষা করতে পারে। সেই বিশ্বাস নিয়ে তো বেঁচে আছি বাবা। আমি এটাও জানি মানবের হৃদয়ের আদর্শ বিবেক কালের স্রোতে হারিয়ে গেল। আমার মানব মানবেই থাকবে। আমার মানব অজর, অমর, অক্ষয়, অব্যয়। তাই বলে যে কোনো দুধ দেয় তাকে সবসময় দূরে যাওয়া তো মানুষের কর্তব্য নয়। এছাড়া উপায় কি বলো? মানুষ যখন অসহায় হয়ে পড়ে তখন তো শেষ সম্বলকেই তো বুকে চেপে ধরবে। কেন তোমার আদর্শ বিবেকের প্রতি কোনো আস্থা নেই? আছে কমলা, কিন্তু সে আস্থা বড় ক্ষীণ, দুর্বল। তাই তো ওই বটবৃক্ষের নিচে আশ্রয় নিতে চাই, ওই পাগলা গাছের নিচে নয়। এ তুমি কি বলছো বাবা? আদর্শ আজ পাস করে ডাক্তার হয়েছে, দুদিন বাদে বিবেক হবে কোনো অফিসার, তারাই তো হবে আমাদের মাথার ছাতা। এ সংসারের বুকে বড় বৃক্ষের ছায়া, ছায়া আর কার মধ্যে ওখানে তো তফাৎ বড়া। তাই তুমি তোমার আশার ছায়াটা পেয়েছো, কায়াটা কোনোদিনই পাবে না। বিবেক আজ কর্তব্যের পুরস্কৃত কিছু, তাই সে শুধু ঈশ্বরকে ডেকে বলতে পারে, "এই ঈশ্বর, হতভাগাটা জানে না সে কি অপরাধ করেছে, তাকে তুমি ক্ষমা করো।" কি বলছিস তুই পাগলের মতো বাবা? এই মুহূর্তে পাগল হতে পারলে আমার চেয়ে খুশি এই জগৎ সংসারে আর কেউ হতো না মা। কিন্তু ঈশ্বরের নির্মম নিষ্ঠুর বিচারে তা হতে পারছি বই। কিন্তু তোকে তো আমি পাঠিয়েছিলাম স্টেশন থেকে আদর্শকে ঘরে আনতে, আর তাকে তুই না নিয়ে কাকে নিয়ে আসবো বলতো? কোথা থেকে নিয়ে আসবো? কে আসবে আমার সঙ্গে? কেন আদর্শ সে কলকাতা থেকে? গতকালে চলে এসছে বাবা। তাহলে সে বাড়িতে আসেনি কেন? কোথায় আছে সে? সেখানে থাকলে একজন পাস করা ডাক্তারের সম্মান রাখবে, তবে ডাক্তারের উপযুক্ত মর্যাদা, সেখানে সে আশ্রয় নিয়েছে। আমার তার বাড়িতে আশ্রয় নিয়েছিল বাবা? সিঙ্গুরে সত্য সুন্দর সাহায্য, ওই সত্য সুন্দর সাহায্য নার্সিংহোমে চাকরি নিয়ে কত তালে
আসবো তাতে দয়া পদধূলি ওসব কথা আসবে কেন? তোমার ব্যবহারে কথা আসতে বাধ্য করছে মেজদা। ভাই, আমি এমন কোনো খারাপ ব্যবহার করিনি যাতে অপমানসূচক কথাগুলো বলতে পারি। খারাপ ব্যবহার করছিলে তা আমি জানি বাবা, তা আমি জানি, কিন্তু এটা জানতে পারলাম না যে ওর সাথে ভদ্র মহিলাটি কে? কেন? আমার স্ত্রী জ্যোতি, গতকালে ওকে আমি বিয়ে করেছি। ওর আরো বড় পরিচয়, সিংহরা কলকাতার বিখ্যাত শিল্পপতি সত্য সুন্দর স্যার একমাত্র আদর মেয়ে। তাই নাকি? তা তোর এত বড় একটা মহান কাজের জন্য তোর বাবা তোর দাদার অনুমতি দেওয়ার প্রয়োজন মনে করিস না? এতে মোটামুটির কি আছে মা? বিয়ে করে যাকে নিয়ে সারা জীবন কাটাবো আমি, তার জন্য অন্য কারো মোটামুটির অপেক্ষা করবো কেন? বাহ, তুই তো বেশ বড় হয়ে উঠেছিস বাবা। মুখে পড়েছে সুন্দর সুন্দর সাজানো ঘুড়ি। আমি শুধু ভাবছি তুই কালের কোন ছোটে বেঁচে ভুলে গেলি যে তোর এই বড় হওয়া আর এই কার জন্য তোর এই অপরা। এই পৃথিবীতে কেউ কারো দয়ায় বড় হয় না বাবা, মানুষ শুধু বড় হয় তার ভাগ্য আর চেষ্টার জোরে। তুই ঠিকই বলছিস রে আদর্শ। জন্মের পরিণতি তোর কপালে টেনে দিয়েছিল ভাগ্যলিপির রেখা। যার জন্য আজ তুই হয়েছিস বড় ডাক্তার, বড় চাকুরি আর বড় লোক বাড়ির জামাই। এতে অন্য কেউ মনে থাকবে কেন? আর তুই সেটা মানবি কিসের জন্য? কি হলো মা, কি হলো? তুমি এমন নিথর নিরল নিথর হয়ে দাঁড়িয়ে রয়েছি। যাও যাও, বৌমাকে বরণ করে ঘরে তোলো। ওইসব আদিক্ষেতার কোনো প্রয়োজন নেই। আমি হলাম অ্যারিস্টোক্রেট ফ্যামিলির মডার্ন কালচারের মেয়ে, তাই ওইসব গেও চাষার বাহানা দেখলে না আমার গায়ে একেবারে ঘিন ঘিন করে। কোনো উপায় নেই বৌদি, কারণ তুমি জেনে শুনে মেয়েটাকে বিয়ে করেছো। না, আমি বিয়ে করেছি এই মডার্ন কালচারের সদ্য পাশ করা একজন ডাক্তারকে। তার বাড়ির হারাবাদের লোকজন আর গেও জঙ্গলি পরিবেশকে নয়। তাহলে কি তুমি এই জঙ্গলি পরিবেশ ছেড়ে মঙ্গল গ্রহের কোনো মনোরম পরিবেশে বাস করতে চাও? এই, আমরা কি চাই আর কি করব তার জন্য তোমার মতন একজন ভাগাবান্ডের কাছ থেকে কোনো উপদেশ নিতে চাই না। এই আদর্শ, তুমি কি পাথর হয়ে গেলে নাকি? হ্যাঁ, তোমার ভাই আমাকে এভাবে অপমান করবে আর তুমি কিচ্ছু বলবে না? বলবো, নিশ্চয়ই বলবো। আসলে তুমি কোন ফ্যামিলি, কি ধরনের সেটা বুঝার মতো আর জ্ঞান নেই, তাই হয়তো ভুল করে। মেজদা, কি বলছো তুমি? ঠিকই বলছি, তবে একটা কথা মনে রাখিস, ও যে বাড়ির বউ হয়েছে সেটা আমাদের 14 পুরুষ সৌভাগ্য। তাই আর কোনোদিন অপমান করার সাহস থেকে নিজের বিপদ গেলার চেষ্টা করবি না। বাহ বাহ, অদ্ভুত তোর বিচার বাবা। দুদিনের মধুমেলায় ভেসে গেল আজন্মের পরিচিতি আর রক্তের সম্পর্ক। রক্তের সম্পর্ক হয় যে অন্যকে নেই বলে চালাতে যেও না বাবা। যে বাড়িতে আমাদের প্রত্যেকের সমান অধিকার। আদর্শ, আজকের এই শুভ দিনে ভয়ে ভয়ে অধিকারের বিভেদ রেখে নাই বা টানলু ভাই। বেশি জ্ঞান দেওয়ার চেষ্টা করবেন না। আপনার মতো একজন মূর্খ চাষার কাছ থেকে একজন এমবিবিএস ডাক্তারের জ্ঞান নিশ্চয় কিছু কম নয়। কমলা, মা, কেন বললে কি গায়ে ফসকা পড়বে নাকি? হ্যাঁ, কষ্ট না পড়লো তোমার বড় ভাসু। তোমার স্বামী হয়তো তোমায় বলতে ভুলে গেছে যে এ সংসারে মানবের স্থান কোথায়। আপনার মাথায় তাতে আমার কিছু যায় আসে না। আমি এই সংসারে একজন ডাক্তারের স্ত্রী, তাই আমার যা ইচ্ছা হবে তুই এই বাড়ির মান সম্মান বজায় রাখতে তোমার ওই আদরে আটটা মডার্ন বউকে তার বাপের বাড়ি রাস্তা ধরে দেবো। কি তোর সুখে থাকবি মনে করছিস নাকি ভেবেছিস এই বাড়িতে বাড়ির তোরে ভেসে আসার কোনো আগাছা? এত সহজে চলে যাব বলে আমি কিন্তু এই বাড়িতে আসিনি। আর যদি কোনোদিন তোমার বাংলাদেশে চলে যেতে হয় তাহলে অশান্তির আগুনে এই সংসারটাই নয়, তোমাদের সবার মুখগুলো আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে যাবো। আমি আমার অংশটা বুঝে নিতে একটু ভুল করবো না। তোরে মারিস, আমি নয়। এসো যদি তুই কি পাগল হয়ে গেলি বাবা?
পাগল হব মা। তবু বোধ হয় পাগল হলে তুই ভালো হতো রে মানব, খুব ভালো হতো। এ তুমি কি বলছো বাবা? শুধু বাবা নয়, আমিও বলছি বাবা। বিবেক, পাগল হলে এই জ্বালা যন্ত্রণা বিবেক, বিবেক, এতদিন পর্যন্ত বাবা বলেন বিবেক, 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 তোমার পাগল হয়ে যাবে। বিবেক, বিবেক, ওরে পাগল, না রে না, সংসার সমুদ্রে শুধু জোয়ার ভাটা নয়, কখনো কখনো তীব্র সুনামির ধাক্কা সহ্য করতে হয়, তবেই তো আমরা মানুষ। মন আর হুঁশের মধ্যে প্রশ্ন তোমার মধ্যে আছে যে তোমাকে মানুষ ভাববো? বলো। আপনারা চুপ করুন। আমি তোমাদের ভক্ত ছেলেকে জিজ্ঞাসা করছি, বলো, তোমার মুখের ভাষাটা ঠিক করে কথা বলো গোলাপ। কি করে ঠিক করব? আমি তো তোমার মতো শিক্ষিত নই, তাই তো শিখিনি কেমন করে ঘর ভাঙতে হয় আর কেমন করে বৌমা হয়ে তোমার মতো ভাসুরের ঘরে ঠাস ঠাস করে চোর মারতে হয়। বৌমা, বৌমা মারুন তোমার স্বামী। সেই জন্যই তো আসামি রূপটা দেখে আমার দুঃখ নয়, আমার শুধু করুণা হচ্ছে, করুণা। বোমা, তোমার মতো এত স্বল্প শিক্ষিতা গরিবের মেয়ের সঙ্গে আমার এই সুশিক্ষিত ভক্ত বিনয়ী সন্তান মানবের বিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, আমাকে ঝিল চাকরানির মতো এই সংসারে থাকিয়ে নেওয়ার জন্য, কিন্তু ধর্মের কর বাতাসে নড়ে, তাই আজ এই সংসারে আগুন লাগতে দেখে আমি জল নয় পাকার বাতাস করছি। তোমার হাতে আমি দান করে দেব গোলাপ, কারণ সংসার সমুদ্রের মাঝে আমি তোমার মতো অনেকের জলে ভাসলে আমার চলবে না। হ্যাঁ গোলাপ, হ্যাঁ, আজ আমার ভাই ভাতৃবধূ আমায় দুটো কথা বলেছে বলে তুমি উপহাসের বন্যা বইয়ে দিচ্ছ। কিন্তু কিন্তু এর যে অনেক বেশি অপমান তুমি আমায় করেছো, তা সহ্য করে আমি যখন তোমায় নিয়ে সংসার করছি, তেমনি তেমনি ওদের সব অপমান হজম করে আমি টেনে নিয়ে যাবো এই সংসার রথে। বাবা, মা, শুধু শুধু তোমরা আমার উপর বিশ্বাস রাখো, তোমাদের সেই বিশ্বাসের মর্যাদা রেখে এই সংসারকে সুখে রাখার কারণে তোমাদের মানব প্রয়োজনে জীবন দেবে, মানব রক্তের সম্পর্ককে শান্তির দাবি পাল্লাই নেবে, তোমাদের মতো দেবদেবীর ঘর কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। তোমাদের আদর্শ সন্তান যত লাঠি ছাটাই খাক না কেন, সে শুধু তোমাদেরই থাকবে। ছাতা মারা আমার সোয়াদের মাথায়, যার একটা হাত দেবার ভাব মুরত নেই, সেখানে আমাকে আমার স্বামী যার হাত দেবার ক্ষমতা নেই। ও কথাই বলে না, ভাত দেবার ভাতার নয়, হিলে মারবার পোষাই বড়। আমার গায়ে একটা গয়না, যে একটা নতুন শাড়ি কোনোদিন আমি পাইনি, সে কিনা জীবন দিয়ে এই সংসারের শান্তি রক্ষা করবে। নুরো জ্বালা দেবো অমন শান্তির মাথায়। হ্যাঁ গো, আমরা কোথায় দাঁড়িয়ে আছি বলতো? সেটা আমাদের সেই সংসার যে সংসারে কত মানুষজনের মধ্যে
চুপ করো কমলা, এই তো সবে কলির সন্দেহ, এখনই ভেঙে পড়লে চলবে কেন? ওই সংসার বৃক্ষের একটি শাখা ভাঙতে তুমি যদি এমনি ভাবে হাহুতাশ করো, তাহলে যখন সব শাখাগুলো ভাঙবে, দাদা, সবার কারণ মিলে কখনো আরেকটা আদর্শ হতে পারে না। ওটা যত সহজে বলা যায়, জীবনে চলার পথটা ততটা সোজা নয় কমলা। নইলে তুমি কি কখনো ভেবেছিলে যে তোমার আদর্শ এমনি ভাবে সংসারের বুকে সবচেয়ে বড় আঘাতটা হানবে? বাবা মন বলছে সব আদর সহ্য করে হিমালয় যেমন আজও মাথা তুলে দাঁড়িয়ে আছে, তেমনি আমার মানব আগুনের পাশে ঘি থাকলে গলতে বেশি সময় লাগে না কমলা। আর তুমি তো তোমার ওই বড় বয়স স্বরূপ ভালো করে জানো। তার উপর ওই মেজ ছেলে যে দেবীকে বরণ করে এনেছে, সে যে এই সংসারে আসার করে হবে না তার কদম দেখাতে বুঝেছি। তার উপর ওর বাবা ওই সত্য সাহা আরো বেশি হাতা বসানোর সুযোগ পেয়ে গেল। এরপর ওর মতো কুটির শয়তান এই সংসারে খেলবে শকুনির পাশা। আচ্ছা, আমরা যদি আবার আমাদের ছেলেদের কাছে ওই প্রকৃত স্বরূপটা জানিয়ে দিই, উপর দিকে থুতু ফেললে সে থুতু তো নিজের গায়ে পড়বে কমলা। তাছাড়া বর্তমান সমাজের বেশিরভাগ ছেলেদের কাছে তার বাবা মায়ের চেয়ে শ্বশুর শাশুড়ির দাম বেশি। তাই তোমার কথা বিশ্বাস করে এই আদর্শ আর কোনোদিন সুপথে ফিরবে না, কোনোদিন না। দাদা, তাকে ফিরতেই হবে, তাকে ফিরতেই হবে। তা না হলে আমার এই সুখের সংসারটা ভেঙে কাল কাল হয়ে যাবে, ধুলোয় মিশে যাবে। কমলা! এই দত্ত পরিবারের সকল আমরা আমরা ওই সন্তান ছোট্ট কার কাছে হয়ে যাবো কমলা! মাটির খরচ। এ আর নতুন কথা কি কমলা? শয়তান একদিনে বাড়িতে এসেই বুঝিয়ে দিয়েছে সে তার পশু পবিত্রে আজও ছাড়েনি। আজও তার শান্ত আর কামনার বলি হয়ে আমাদের বেঁচে থাকতে হবে কমলা। না, না, তা হবে না, তা হতে দেবো না। একদিন আমি লজ্জা গেলাম ওইকে সঙ্গে করে, তাকে যে আমি ছেড়ে দিয়েছিলাম, আর দ্বিতীয়বার তাকে আমি কিছুতেই ছেড়ে দেবো না। প্রয়োজন হলে ওই শয়তানটাকে খুন করে না, কমলা, না, না, না কমলা না, এবার আর তোমায় আমি হাত ছাড়া করব না। তোমাকে কাছে টানবো বলেই তোমার বড় বৌমাকে আমি করেছি। তারপর তুমি তোমাকে পাঠিয়েছি আমার মেয়ে নামক একটা অঙ্কমাতে। ওই দুটো বোমা একসাথে ফাটলেই তোমার তাদের সংসারটা ধীরে তোমার সহজ মতো ধ্বংস স্তূপে পরিণত হবে। আর আমি সেই সংসার বসে চুক্তির হাতে হাসতে হাসতে পারবো প্রতিকূল চরম প্রতিকূল। আমার যখন অপমানে প্রতিশোধের নেশায় তারপরে শেষ পর্যন্ত মৃত্যু চাই, তাহলে তারপরে আপনি মৃত্যুকে বরণ করতে চাইছেন কেন? তুমি আমাকে নয় বাড়িতে একটা নিষেধ করেছি। হ্যাঁ, করেছে। আপনার নিষেধ মানে যে একটা বিরাট সম্ভাবনা অঙ্কুরেই নষ্ট হয়ে যাবে স্যার। আমি এই অক্ষত গ্রামের নাম না জানা নাট্যকার আমি নব নব সৃষ্টির উন্মাদনা বুকে নিয়ে আমার বাড়িতে ছুটে এসেছো কেন? এটা তো খুব পাগলা কথা। জানি স্যার, কি তবু কেন জানি না, একটা আশ্চর্য মহাকর্ষ শক্তি আমাকে বারে বারে বাড়িতে টেনে নিয়ে আসে। কে সে মহাকর্ষ শক্তি? আপনি আমি আপনার মধ্যে দেখেছি সত্য ক্রেতা দাপর কলির একটা বিরুদ্ধ সংমিশ্র চরিত্র, যা আমার নাটকের আর সব চরিত্রকে হাসাবে, কাঁদাবে আর সব শেষে ফেলে দেবে একটা নিশ্চিত মৃত্যুর কোলে। বেশ সুদূর প্রসার চিন্তা ভাবনা তো তোমার, কিন্তু
কিন্তু তুমি কি জানো এখন দাপুর কর্মী ভাই ভাই সত্যকে তার খায় না, হয়তো তোমার মতো সত্যপতির কাছ থেকে তোমার মতো নাট্যকাররা না খেতে শুকিয়ে মরে। কিন্তু আমি যে বলবো না স্যার, আমি সৃষ্টির উন্মাদনা মুখে নিয়ে নিজেই ধ্বংস হয়ে যাবো না। তখন তোমার মধ্যে থাকা প্রেম প্রীতি চরিত্রগুলো ওকালে শুকিয়ে যাবে। না না, তখন শুধু তুমি নও, তোমার চারপাশে থাকা ভাই বন্ধু আত্মীয় পরিজনের মৃত্যুর কারণ হবে তুমি। সবাইকে শেষ করে দিয়ে তুমি হবে কর্তব্যের পুরস্কৃত যিশু। Yes! এটাই ভবিতব্য। কারণ আমাদের মতো সমাজের মাথাগুলো চরিত্র নিয়ে নাটক লেখে জীবনমুখী নাট্যকার হওয়ার আগে তুমি নিজেই হয়ে যাবে তোমার নাটকের বিশ্বাস রাখো। আপনি কি আমায় ভয় দেখাচ্ছেন? না, বুঝিয়ে বলছি। শুনো যুবক, কল্পনার জগতে উড়ে নাট্যকার হতে গিয়ে এই সংসার থেকে সম্ভাবনা তুমি আসতে তার চেয়ে আমি তোমার একটা হ্যাঁ বলুন। শিক্ষিত বুদ্ধিমান ছেলেমানি, তাই মাথা থেকে নাট্যকার হওয়ার কোনো কথা উঠে কাজ করো কাজ। আমার নার্সিং হলো তোমার একটা ভালো চাকরি। মিস্টার সাহা, আপনি আমায় লোভ দেখাচ্ছেন? না, খেয়ে করে বাজার পড়তে খাচ্ছি। কিন্তু যাই করে স্যার, আমি যে কলম ছাড়তে পারবো না। তার মানে আমাদের পেছনে পথ দিয়ে দেয় কি তোমার একমাত্র পেশা? না স্যার, প্রকৃত সত্যকে উদ্ধারণ করে দেশের আপামর জনগণের কাছে তুলে ধরাটাই আমার নেশা। কিন্তু সেই সত্যের দিকে চাপা পড়ে তুমি যদি মিথ্যার লাশ হয়ে যাও তাহলে কি করে করবে এই দেশের মানুষকে সচেতন? সেটা আমাকে ভাবতে দিন স্যার। আপনি শুধু একটা কথা শুনে রাখুন, লোভ আর ভয় দেখিয়ে নাট্যকারে কলম প্রাপ্ত করা যায় না। সত্যের প্রতীক হয়ে সে একদিন ধ্বংস হবে। আপনার চলার পথ যদি সহজ সরল হয় তাহলে আপনি হবেন আমার নাটকের প্রধান চরিত্র। আর দুর্নীতি দুর্বুদ্ধি যদি আপনাকে গ্রাস করে ফেলে তাহলে আমার নাটকের মধ্য দিয়ে আপনার উলঙ্গ চরিত্র তুলে ধরবো এই দেশের আমার জনগণের কাছে। তোমার এই বাজারে নাটক করতে নেড়ে আমি তোমায় বানিয়ে দেবো ফুটপাতের ফেরিওয়ালা। পারবেন না। আপনি টাকা জোরে বাজার থেকে নাটকের বই কিনতে পারেন, কিন্তু এই নাট্যকারে কলম কিনতে পারবেন না। কারণ আপনার সানিত হাজারটা তরবারি যে এই নাট্যকারের একটি কলমের ভার অনেক অনেক বেশি। ঘুরে ঘুরে রাস্তায় পরে ছোট ছোট মোড়ে এদেশের মরাতন ধর্মাত্ম করে বাচ্চা ভয় দেখে গেল সত্য সুন্দর সাথে অন্তত যাদের হাতে আছে এদেশের পুলিশ প্রশাসন আর অন্য হাতের মুখে আছে নেতা মন্ত্রীদল। এরা সবাই আমার নয়, আমার গতি কোটি টাকা সবাইকে বস করা যায় না। এই ভেগাবন নাট্যকারী তার চলন্ত প্রমাণ স্যার। ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন যত মত তত পথ। তাই সর্বভারতে বস করা গেল না তো কি হয়েছে নয়, স্বাস্থ্য হয়ে ওকে মাতারির কাছে বলির ব্যবস্থা করো। যাও সেটাকে খবর দাও। আপনিও কথা বললেন জেনে আমি আগেই তাকে খবর পাঠিয়েছি বস। দেখুন না, এক্ষুনি এলো বলে। You are very intelligent মানুষ। এই জন্য তো তোমাকে আমার এত ভালো লাগে। সব ভালোকে শেষ করে মন্দের বন্যা বয়ে দেওয়ার জন্য শয়তানের বাচ্চা শয়তান সেরা হাজির বস। বলুন কি করতে হবে? আরে তেমন কিছু নয় সারা, একটা ছোট্ট অপারেশন। কোথায় তাকে? ওই রতনপুরের বাসিন্দা ভাস্কর সেন শর্মা। ও তো আমার চিমটি কাটা কাজ আছে স্যার। যে দামড়ি ছাড়ুন 1 লাখ। বড় কি ছোকরা, সামান্য একটা জবুক অপারেশন করতে সামান্য মানুষ সে নয় স্যার। সামান্য মানুষ যদি হতো তাহলে আপনাদের মতো ও সামান্য মানুষের নেক নজরে পড়তো না। আরে তাই বলে পুরো 1 লাখ টাকা? এসব কাজের হাতে মজা আছে স্যার। তাছাড়া এটা গ্রাম, শহর নয়। গ্রামের চেয়ে শহরের মানুষকে খুন করে গা ঢাকা দেওয়া অনেক সহজ স্যার। 50,000 টাকা দিচ্ছি,
কিন্তু কাজটা যত তাড়াতাড়ি পারো মাফ করবেন স্যার। এটা বাজারে আলু পটল কিনে নয় যে আপনি দর কষাকষি করবেন। পারলে 1 লাখ ছাড়ুন, নাহলে আপনার হাত জগন্নাথ চললাম। দাঁড়া দাঁড়া, রসিকতা বুঝিস না, আমি তোর সাথে একটু মস্করা করছিলাম। এই রে অ্যাডভান্স 50,000 টাকা, বাকিটা কাজ শেষ হলে বাকিতে কারবার আমি বহুদিন আগে ছেড়ে দিয়েছি স্যার। সালা পুরো টাকাটাই ক্যাশ লাগবে, কিন্তু যদি কাজে সাকসেসফুল হতে না পারো পুরো টাকাটাই আপনি ফেরত পেয়ে যাবেন। আর এই সেরা পারবে না এমন কাজ এই দুনিয়াতে নেই। ওকে অনল, ওকে পুরো 1 লাখ টাকা দিয়ে দাও। ইয়েস স্যার। ওকে বস, এবার ওই মুরগিটার দায়িত্ব আমার হাতে ছেড়ে দিয়ে দেখুন আমার হাত কি সাফাই। আর অপেক্ষা করুন কখন ওটা চিকেন বিরিয়ানি হয়ে আপনার ডাইনিং টেবিলে হাজির হয়ে যাবে। চলিছেন মাল থেকে কোথা থেকে জোগাড় করবে? যে খায় চিনি তাকে জোগায় চিন্তামণি। আসলে মাঝে মাঝে ওকে দিয়ে আমার অনেক গুরুত্বপূর্ণ কাজ। ও তাহলে তোমারও বুঝি গুরুত্বপূর্ণ কাজ থাকে? আমি তো জানতাম তুমি সবসময় আমার জন্য। ইয়েস স্যার, আই এম ইউর মোস্ট অবিডিয়েন্ট সার্ভেন্ট স্যার। তাই তো আমি সবসময় আপনার কাছে নিজের কাজ বলেই মনে করি স্যার। না আপনারা যদি করতেন তাহলে এতদিনে নার্সিংহোমের কাজটা শেষ হয়ে যেত। আপনার হয়তো জানা নেই ম্যাডাম যে নার্সিং হোমের কাজ শুধু শেষই নয়, আগামী সপ্তাহে তার শুভ উদ্বোধন। ও তাহলে তো আপনাকে একটা ধন্যবাদ দেওয়া উচিত। তাতে তাদের যোগ্য মর্যাদা দিয়ে হবে না মামুনি, কারণ এই সিন্ধু এলাকায় আমাদের যা কিছু হয়েছে এবং হচ্ছে তার সবটুকু কৃতিত্ব কিন্তু অনলের। কংগ্রেচুলেশন মিস্টার রায়, এতদিন আপনাকে যোগ্যতাহীন ভেবে আমি ভুল বুঝেছিলাম। আই এম সো সরি। দুঃখ প্রকাশ করার কিছুই নেই ম্যাডাম, ভাগ্য বিনম্রিত মানুষকে সবাই ভুলে। এবার সেই ভুলকে ভুল করে ফুটিয়ে তোলে আমি কিন্তু আপনাকে খুশি করে দেবো, তখন নিশ্চয়ই আর ভাগ্যে কোথায় দেবেন না। সেটা তখনই দেখা যাবে। আর শুধু আমি একটা কথাই বলে যাই, এভাবে আপনাদের সকলের ভাই বিশ্বাস আর ভালোবাসা পেলে এই আকাশের চাঁদটা এনে আপনাদের হাতে ধরিয়ে দিয়ে আমি বুঝিয়ে দেবো যে আমি শুধু আপনাদের ম্যানেজারই নয়, এই পরিবারের একজন সদস্য। চলি স্যার। এতদিন তুমি আমার উপযুক্ত মেয়ে হয়েছে মামুনি। কেন কেন বাপি কেন? আমি কি এমন করেছি? লোকের চোখ দিয়ে সুন্দর ভাবে অনলকে খাই করে। শুধু অনল নয় বাপি, অনল নয়, তোমার কথা মতো ও বাড়িতে গিয়ে আদর্শর বৌদি আর তার ভাইটাকে আমি হাতের মুঠোয় করে নিয়েছি। আর কিছুদিনের মধ্যে ওদের দুজনকে আমি এনে ফেলবো তোমারই পায়ের নিচে বাপি। আর তখনই আমি চিৎকার করে বলবো, এই দেশে এখন জঙ্গল করি ভয় ভয় সত্য তাই আমার প্রতিশোধ নেওয়ার একটা ভূমি হচ্ছিস তুই, আদর্শ আর অনল। তাদের চালে সাত সমুদ্র নদী পার হবে আমার প্রতিশোধের চক্কর দিন। অনেকদিন পরে বাপিটা আমি এইভাবে হাসতে দেখলাম, তাহলে মেয়ে হয়ে আমি আমার কর্তব্যটুকু পালন করতে পেরেছি। আমার মনটা গেয়ে উঠতে চাইছে আর বলতে ইচ্ছে করছে, ইয়ে মেরা দিল यार का दीवाना, ये मेरा दिल यार का दीवाना, दीवाना प्यार का करवाना, ये मेरा दिल यार का
হতো না। আরে আরে ভাগ্য, তুই এখানে কি করছিস হতভাগা? যেভাবে চিৎকার করে গান জুড়েছেন না, তাতে পাড়ার হাটের রোগী থাকলে হাত ফেল করে মারা যাবে। তাই গান বন্ধ করে গলাটা ভেজানোর জন্য শরবত কেন নিয়ে এলাম। নাচ গান বন্ধ করবো কেন? আর অনুরোধ করতে এলাম যে দয়া করে বাড়িতে নাচানাচিটা বন্ধ করে কেন নাচানাচি বন্ধ করতে হবে কেন? কারণ বাড়িটা তো নতুন তৈরি হয়েছে, তো তাই আপনার নাচের চোটে যদি বাড়িটা ভেঙে যায়। পরে পড়ুক, তবু নাচ বন্ধ হবে না, কারণ আজ আমার বড় আনন্দের দিন। তাই সেই আনন্দের দিনে শরবত নয় রে ভাগ্য, আরে মদ নিয়ে আয়, মদ। কিন্তু এটা তো বার হোটেল কিংবা ভাটি গানা নয় ম্যাডাম, এখানে মদ কোথায় পাবো? কি বলি শুনে আজ মন্থরার মুখে বলে কিনা ভদ্রলোকের বাড়িতে মদের অভাব। আরে বাবা, ভাটি খেলায় মদ খায় ওই সমস্ত গরিব মানুষ। সম্ভ্রান্ত ধনীর বাড়িতে ফ্রিজ, আলমারি এগুলো তো মদেই ভর্তি থাকে। তাও জানো না দাদা, তুই মদ খেয়েছিস? না খেলে আমার সম্ভ্রান্ত ধনী বাবার প্রেস্টিজ বলে কিছু থাকবে? তাই তো তার মেয়ে বাবার সম্মান রাখতে মদ খেতে চাইছে। আর আমি ছেলে হয়ে যদি মদ না খাই। কিন্তু আপনি তো কোনোদিন মদ খাননি দাদা বাবু। খাইনি বলে কোনোদিন খাবো না এমন গ্যারান্টি কে দিয়েছে? কিন্তু কিন্তু দাদা, তুই তো একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। স্টুডেন্ট? ভদ্রবাড়ির বউ হয়ে তুই যদি মদ খেতে পারিস, তাহলে আমি স্টুডেন্ট হয়ে মদ খেতে লজ্জা কিসে? তোরা তো পড়ার সর্বনাশ করে আনন্দে মদ খাস, আর আমি সেটা পারি না। তফাৎ শুধু এটুকুই, আমি আমার বাবা আরে বোর্ডের পথে চলে সেই তফাৎটুকু ঘুষিয়ে দেব। ওহ, নাকি বলিস যাতে ডিসগাস্টিং। সমাজসেবী সত্য সুন্দর ছেলে হয়ে তুই যে এতটা নিচে নেমে যাবি এ আমি কোনোদিন ভাবতে পারিনি। ছি 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 দাদা, ছি। তুই নিজে কোনোদিন আর এই পরিবারের ছেলে বলে পরিচয় দিবি না। ছি ছি ছি। ছি ছি আমি কোথায় আছি রে ভাগ্য? এখানে মানুষ তার নিজের দিকে না তাকিয়ে অন্যের দিকে আঙুল তোলে কেন? এটা কি সভ্য, ভদ্র আর শিক্ষিত মানুষের নমুনা? তা জানি না দাদা বাবু, তবে আজ আপনি কেন মদ খাবেন তার কারণটা একটু বলবেন? মদ খাওয়ার আবার কোনো কারণ থাকে না। কেউ আনন্দে খায়, আবার কেউ দুঃখে খায়। কেউ হাসতে হাসতে খায়, আবার কেউ কাঁদতে কাঁদতে খায়। এখানে মানুষ মরলেও মদ খায়, আর মানুষ জন্মালেও মদ খায়। কিন্তু আপনি কেন খালেন সেটাই তো জানতে চাচ্ছি। কি করে জানাবো বল? আমি নিজেই তো সেই কারণ খুঁজে হয়রান, কিন্তু পাইনি রে ভাগ্য। কোনো কারণ আমি খুঁজে পাইনি। দাদা, এ বাড়ির প্রতিটি মানুষের কোথায় আর কাছে একটা রহস্য আছে। একমাত্র আপনি ছিলেন সহজ সরল মহাদেব, সেও যদি আপনি। চুপ কর ভাগ্য, তুই চুপ কর। এই সমাজ সংসারে সত্যি কথা বলাটা অপরাধ। সহজ সরল হয়ে বেঁচে থাকাটা মৃত্যুর সমান। ভাই, বন্ধু, আত্মীয় পরিজন কেউ কারো নয়, সবাই স্বার্থের দাস আর জঘন্য লোভ লালসার শিকার। এদের মুখে মধু আর অন্তরে তীব্র হলাহল। তাহলে একটা শিক্ষিত বিবেকবান মানুষ কোথায়, কার কাছে কি আশা নিয়ে বেঁচে থাকবে? তুই বলতে পারিস ভাগ্য? তুই বলতে পারিস তার পরিচয়টা কি হবে? সে দেবতা না দানব? একবিংশ শতাব্দীর সভ্য শিক্ষিত সমাজের মানুষ, তোমরা যদি আমার ফরিয়াদটুকু শুনতে পাও, তাহলে
সমাজের কাছে। তাই তুমি আমরা মানুষ রূপী মানুষ শিক্ষিত সমাজের কাছে এক ভারবাহী পশু, যাদের জীবন আছে কিন্তু জীবিকা নেই। মনুষ্যত্ব থেকেও মানুষ নামের অযোগ্য। আমাদের দুঃখ যন্ত্রণা হাসি কান্না আজ মিলে মিশে একাকার হয়ে গেছে। আমাদের দুঃখ সেটা আমাদেরই দেখ, কারো হাসির সঙ্গে মিলিয়ে আমাদের কাঁদলেই বাবা। কিন্তু বাংলার কবিতে অন্য কথা বলছে রে বকুল। কি কথা বলতে বাবা? বলছি দিবে আর নিবে, মিলাবে মিলিবি, যাবে না ফিরে এই ভারতের মহামানবীর সাগর তীরে। কবির কল্পনা কাব্য হয়, বাবা জীবন নয়। জীবনের সঙ্গে জীবনের মহাকাব্যের ভাষায় তার কোনো মিল নেই বাবা। বকুল তাই তো তোমার সততার মূল্য টানা করিও নয়। বিশ্বাস মানুষ কর্মচারী হয়েও একটা অঙ্গ হারিয়ে আজ তুমি মালিকের চক্ষুশীল। হাজার অভিনয় করে তোমার ক্ষতিপূরণ বাবদ কোনো টাকাই পেলে না। আজ কারখানায় এক মাস ধর্ম ঘর চলছে, তা তো মালিকের টনক লড়লো না। সামান তেলও পড়বে না, আধা লাগবে না। আরে বাবা, এগুলো বড়রা দেখে অসীম, তুই মদ খেয়েছিস? একটুখানি খেয়েছি, তবে চড়াই নয়। একেবারে আমি বিলে দিব। আসল কথা কি জানো দাদা? ওরা লোকদের সাথে ওঠা বসা করতে হলে তার মানে তুই কাদের সাথে উঠা বসা শুরু করেছিস? কারা ভেতর এমন সুজন বন্ধু যে তোকে পয়সা খরচ করে মদ খাইয়েছে? টাকা দিতে কোথায় ছিলি? সারা রাত ছিলি কোথায় বল? জানি না। কোথায় ছিলি? আর একটা পাড়ার লোক। অসীম, লক্ষ্মী ভাইটি আমার, তুই তো কোনোদিন কোনো কথা আমার কাছে গোপন করিসনি। তোমার কোনো কথা উত্তর আমি দেব না। এগুলো নয়, বল দিতে পারবো না, কারণ ওদের কোনো প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা আজ তোর নেই। কেন দেবে না? আমি যে ছবি করেছি না দেখাচ্ছি। তার চেয়েও অনেক বেশি, কারণ তুই যে শর্তে ওদের চাকরিটা নিয়েছিস, অসীম চাকরি নিয়েছে? কোথায়? কি শর্তে? সত্য সুন্দর সাহার নতুন কারখানায়। আর শর্তের কথাটা আপনাদের না শুনে ভালো বড়। না না, আমরা শুনতে চাই। তুমি বলো ভাস্কর, বলো। শুনে কি পাবি? কি করার ক্ষমতা আছে তো? পারবি অন্য একটা চাকরি জোগাড় করে দিতে? পারবি এবারে বন্ধ রথে চাকাটা সচল করতে? না ছোটা না, আর সেই ক্ষমতা নেই বলে তুই যে অন্যের সঙ্গে আপোষ করবি, তোর শিক্ষা দীক্ষা বিবেক। চুপ কর, চুপ কর। ওগুলো তো অনেকদিন ধরে চল গেলাম, কিন্তু তাদের তো পেট ভরেনি। ভেবে ভাবের জগৎ কল্পনা দরকার, ধীরে ধীরে এই সংসারের মুখে চেপে বসেছে। বসুক, প্রয়োজনে না খেয়ে শুকিয়ে মরবো, কিন্তু আমি মারবো না দাদা। মানুষ এই পৃথিবীতে জন্মেছি, সারা জীবন ভাগ্যের হাতে পড়ে পড়ে মার খেয়ে অভাব অনটন দুঃখ দুর্দশা সাগরে ডুবে মারতে নয়। অসীম, আজ এই কথা তোর মুখে, অথচ তুই দুদিন আগেই বলেছিস। ভুলে গেছি, ভুলে গেছি। সেসব কথা জীবন থেকে বিদায় দিয়ে নতুন ভাবে পথ চলতে কথা বলতে শিখেছি। কিন্তু তত অভাব অনটন থাকলো, তার আজ তো আমি তোদের ভাই বোনের গায়ে লাগতে দিদি ভাই। আমি যে তোদের জীবন একা জীবন বলে বাধা না, মৃত প্রায় মানুষের মতো ধরতে ধরতে বেঁচে থেকে কি লাভ? কাছে বলেন তোর নাই আর বাপের পথ ধরে চলার নাম জীবন নয় অসীম, মরণ মরণ। তারা জেনে শুনে তুই মরণকে বরণ করে যাচ্ছিস কেন? তোর পথ চলা শুরু কর, নইলে তোদের জীবনের স্বপ্নে কুড়িগুলো যাবে আর তোর জীবন থেকে হারিয়ে যাবে বকুলের অসীম! অভাব সমুদ্রে বিষাক্ত
না চলে ভালোবাসার পবিত্র পায়রা ফোটানোরে ভাষণ করতে পারি না। চোরটা তাই ন্যায় অন্যায় আপন ভালো মন্দ বিচারকে সরিয়ে রেখে আমি আমার লক্ষ্য পথে এগিয়ে যাব। এই সরকারের বুক থেকে সরিয়ে দেব দুঃখের আলোচনা, অভাবের কোরআন গ্রাস থেকে টেনে নিয়ে এসে এই সংসার তুলব সুখ শান্তি আসে তোবা। তাহলে তুইও শুনে না কষি, সে হাসি তুই একাই হাসবি, আমরা নয়। কারণ আমার ভিতরে বলে ও ধর্মের রাজভোগের চেয়ে ধর্মের সার মাথায় অনেক ভালো রে, অনেক ভালো। তাকে ভগবানও বাঁচাতে পারে না দাদা, তবু আমি বলছি ওই সত্য ন্যায় ধর্মের মোহ তুমি ত্যাগ করো দাদা। এই সমাজ সংসারে টিকে থাকতে হলে সমাজের মূল স্রোতে গা ভাসানোটাই ধর্ম। পুরনো ধ্যান ধারণাকে বুকে চেপে ধরে ধীরে ধীরে ক্ষয় প্রাপ্ত হওয়াটা ধর্ম তো নয়, বরং সবচেয়ে অধর্ম, যার শেষ পরিণতি মৃত্যু। মৃত্যু ধর্মকে বুকে দেবে, আমি সেই মৃত্যুকে আলিঙ্গন করবো না। তবু তোর পাপের পয়সা অন্য মুখে তুলে আমি বাঁচবো না রে, বাঁচতে না, বাঁচতে চাই না। কি হলো ভাস্কর, কেন যে এমন হলো? জ্ঞান তো কোনো অন্যায় কোনো ধর্ম তো করিনি না, কোনো পাপের অন্য তো ওদের মুখে তুলে দিইনি। তারা অন্যায় অধর্মের চোরা ছিল এ বাড়িতে বইছে কেন? এটাই তো যুগের ধর্ম বটে। পাপ আর পাপীর দাপটে সত্য ধর্ম যদি অন্ধকারে মুখ না লুকায়, তাহলে যে কলিযুগের যে অসম্মান হবে। আপনি কোনো চিন্তা করবেন না বড়দা, এটা শুধু প্রতিদিন সংসারে এই ঘটনা নিত্যই ঘটে চলেছে। কিছুদিন পর আপনি দেখবেন আপনার উচ্চ বিলাসী ভাই তার কৃতকর্মের জন্য আপনার পায়ে ধরে ক্ষমা চাইবে। কিন্তু তার মাঝে তো আমাদের সংসার গঙ্গার অনেক স্রোত বয়ে যাবে। যেতেদিন বড়দা যেতেদিন সময় আর জোয়ার কারোর জন্য অপেক্ষা করে না, আর সেই সময়ই একদিন অচিন্ত্য সুপথে চালিত করে এই সংসারে টেনে নিয়ে আসবে বড়দা, টেনে নিয়ে আসবে। সেই আশা বুকে নিয়ে তিল তিল করে নরক যন্ত্রণা সহ্য করার চাই কি সন্তান শুনে ভাই বোনকে মানুষ করে তুলেছিলাম। আজ ভাই উচ্চাসা বুকে নিয়ে কুপথে চালিত হয়েছে, কার বলতে হবে না তা কেউ বলতে পারে না। ভগবান যে আমার ভাইকে এত সুখ লিখেছিল তা আমার জানা ছিল না রে বকুল। মাঝে মাঝে মনে হয় ওই নিষ্ঠুর বাজারে ভগবানকে ডেকে নিয়ে বলি, এই ঈশ্বর এত সুখ শান্তির সংসারে কারাগারে বন্দি করার আগে আমার মৃত্যু হবে না। আমার মৃত্যু দিল না কেন? কেঁদো না বকুল, কেঁদো না। কদিনের দুর্ব্যবহারে বড়দাদি ভেঙে পড়েছেন, তুমিও দুর্বল হয়ে পড়লে তাকে সান্ত্বনা দেবে কে? কে শোনাবে তাকে বেঁচে থাকার আশ্বাস বাণী? আমি যার পারছি না ভাস্কর, চোরটার কথা আমার মনে পড়ে যাচ্ছে। সত্যি সত্যি কি আমাদের ভালোবাসা বেঁচে থাকবে, নাকি নাকি ছিন্নমনের মতো বেঁচে যাবো কোনো অজানা স্রোতে? তুমি কি আমার উপর বিশ্বাস হারিয়ে ফেলছো বকুল? তুমি কি বিশ্বাস করতে পারছো না এই ভাস্কর চিন্তা তোমার কাছে? না ভাস্কর না, আমি তোমাকে বিশ্বাস করি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিশ্বাস করি। জীবনে আমার যদি তুমি না থাকো পাশে মরণে, কে আছে জীবনে আমার যদি তুমি না থাকো পাশে মরণে, কে আছে জীবনে আমার।
এদের দু চোখে স্বপ্নের রঙিন সুরমা। এরা ভালোবাসতে জানে, কিন্তু সেই ভালোবাসার বাসাটাকে চিবিয়ে খেতে হিস হিস শব্দে এগিয়ে আসা বিষাক্ত পাহাড়ি চিঠিটার কি বলছো কালো ভাই? এরা জানে না। কি বলছো কালো ভাই? পাহাড় চিঠিটার পা দেখেছো? পা, সেই বিষাক্ত চিঠিটার অজস্র পা ছড়িয়ে দিয়েছে এই সমাজের বুকে। তাই তো এখানে শুরু হয়েছে ভয়ে ভয়ে হারাহানি, স্বামী স্ত্রীত বিশ্বাস, পিতা পুত্রের মাঝে ভাঙন। সেই দুরন্ত চিঠি প্রতিরোধ করার ক্ষমতা কি কারণে? সাধ্য আছে, সাধ্য আছে, কিন্তু সদিচ্ছা নেই। থাকবে কি করে? আমরা সবাই তো স্বার্থের দাস, লোভ লালস হয়ে পরিপূর্ণ এক একটা জীবন্ত জীবাশ্ম। তাই তো আমরা কানা কানা বোবা সেজে থাকতে ভালোবাসি, যাতে বাইরের কোনো তাপ আমাদের স্পর্শ করতে না পারে। কালো ভাই, তাহলে আমার লেখা নাটক কবে শেষ করবে নাট্যকার? কবে মানুষের কানে গিয়ে পৌঁছাবে তোমার নাটকের জ্বালাময়ী বক্তব্য? মরুভূমির বালিতে মুখ গজাউটের মতো মানুষগুলোর চেতনার দ্বারে কবে আঘাত হানবে তোমার নাটকের মর্মবাণী? কিন্তু কালা ভাই, এভাবে মানুষের চেতনা ফেরাতে গেলে যে অনেক সময় লাগবে, কিন্তু তার আগে এই শয়তানের কলম গ্রাসে এই সমাজটাকে যে শেষ করে দেবে। সেই জন্যই তো চাই একটা ফুটন্ত সকাল। জানি না সেই ফুটন্ত সকালের রক্তিম সূর্যটাকে নিয়ে আসবে কি? আমি নিয়ে আসবো সেই ফুটন্ত সকালের জ্বলন্ত রবি। না, আমি তোমাকে কিছুতেই ও পথে পা বাড়াতে দেবো না। সবাই নিজেরটা ভাবলে সকলের জন্য কে ভাববে বোন? তাই বলে আমার জীবন সুন্দর সুন্দর সকলের জীবনকে রক্তে মেলায় বাড়িয়ে দেবে আর আমাকে রাখবে অন্ধকারে? না না না, আমি কি করে সহ্য করি বলো? এরই তো নাম সার্থক জীবন বকুল, যে জীবন পরার্থে উৎসর্গ করে। না না না, অতটা উদারতা আমার নেই। কিন্তু বকুল, একদিন নাট্য মঞ্চে ভগবান শ্রীকৃষ্ণ সাজে দ্রৌপদীর লজ্জা নিবারণ করে পাঞ্চকুল তোরা ভারতবর্ষের মান রক্ষা করেছিলাম, আর আজ জীবন রঙ্গ মঞ্চে তোর পাহাড়ি মধুসূদন সাজে কলি সকলকে শাস্তি দিয়ে তুমি পূজা পাবে সকলে, আর আমি সর্বস্ব হারিয়ে অনাথিনী ভিখারিনী। না 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 না, আমি সইতে পারবো না, আমি কিছুতে সইতে পারবো না। ভুলে যাচ্ছ কেন বোন? ভারতের ইতিহাসে সর্বদাই হয়েছে সত্যমেব জয়তে। অন্যায় অধর্মের বিরুদ্ধে ন্যায় সুদর্শন চক্র কোনোদিন পরাজিত হয় না, হতে পারে না। কিন্তু কেন ভাই, এটা যে ঘোর কলিযুগ, এখানে ন্যায় অন্যায়ের কাছে, ধর্ম অধর্মের কাছে, আর সত্য মিথ্যার কাছে অসহায় অনাথের মতো ডুকরে ডুকরে কাঁদছে। সেই চোখে জল মুছিয়ে দিতেই তো তোমার মনের মানুষটিকে হতে হবে এই কলিযুগের অন্যায় অধর্ম ধ্বংসকারী সর্বহারী মধুসূদন, যার কণ্ঠে ধরিতে হবে ভগবান শ্রীকৃষ্ণের অমৃত মধুর বরাবর। বাঁচবো ভালো তোমাকে শুধু